আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আরেকটি সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা যশোর বোর্ড 2023 সালের 2 নং প্রশ্ন সমাধান করব। তোমরা যারা এখনো 1 নং প্রশ্ন দেখোনি অবশ্যই তোমরা দেখে নিবে, এই ক্লাসটি আমি অলরেডি করিয়েছি। ওকে, এখন চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। আমরা জানি যেহেতু এটি যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী, তাই প্রশ্নটা রেওয়া মিল থাকবে। রেওয়া মিলে কি বলা আছে একটু দেখি। সালমান কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ 20 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত। এটা আমরা জানি যে একটা যৌথ মূলধনী কারবারকে সরকারের কাছ থেকে নিবন্ধন নিয়েই ব্যবসা শুরু করতে হয়। এই প্রতিষ্ঠানটা অর্থাৎ সালমান কোম্পানি সরকারের কাছ থেকে 2 লক্ষটি অনুমোদিত শেয়ার নিয়ে নিবন্ধিত, যেখানে প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা। এটাকে আমরা শেয়ার প্রতি আসল মূল্য বা অভিহিত মূল্য বলে থাকি। এখন 2022 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিল ছিল নিম্নরূপ। এখানে হিসাব কালটা হচ্ছে 2022 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। এখন রেওয়া মিলে কি আছে এগুলো আমরা সব জানি, আসলে এগুলো আমি বলতে চাচ্ছি না, কারণ রেওয়া মিলে ডেবিট দিকে থাকে সম্পদ ব্যয়, তোমার রক্ষিত আয়ের আইটেম, আয়কর, লভ্যাংশ, এবং ক্রেডিট দিকে থাকে তোমার আয়, দায়, শেয়ার মূলধন এবং মালিকানা সত্ত্বের আইটেম। ওকে, এখন সমন্বয়গুলো একটু করে নেব। শেয়ার অধিহারের অর্ধাংশ সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোকন করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা সমন্বয়। শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। সাধারণ সঞ্চিতি তহবিল 80,000 টাকা উন্নীত করতে হবে। আয়কর সঞ্চিতি বাবদ 8,000 টাকার সংস্থান করতে হবে। কর্মচারী কল্যাণ তহবিল 15,000 টাকা স্থানান্তর করতে হবে। এখন কয় বছর অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। প্রথমেই তোমাকে অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করতে বসে। এই অলিক সম্পদটা কি? অলিক সম্পদটা আসলে এটা আমরা অনেকে বুঝি না। এই জিনিসটা এক্স্যাক্টলি কি? অলিক সম্পদটা হচ্ছে মূলধনী ক্ষতি, যার কোনো বাস্তব অস্তিত্ব নাই। তার মানে ক্ষতি হয়ে গেছে, যেটাকে ইউটিলাইজ করে আমি আর কোনো ব্যবসায় মুনাফা অর্জন করতে পারবো না। এটা আমাদের একদম ক্ষতি হয়ে গেছে, অর্থাৎ ব্যয় হয়ে গেছে, এটা রিকভারি পাবা, এখান থেকে আর বেনিফিট পাওয়ার কোনো কিছু নেই। এটা হচ্ছে আমাদের আসলে মূলধন জাতীয় ক্ষতি। এই জন্য এটাকে বলি আমরা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। এখন একটা যৌথ মূলধনী কারবারে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ গুলো কি কি? একটা যৌথ মূলধনী কারবারে অলিক সম্পদ বা ভুয়া সম্পদের মধ্যে আমরা বলতে পারি প্রথমে প্রাথমিক খরচ, তারপরে বিলম্বিত বিজ্ঞাপন, তারপরে তোমার শেয়ারের অবহার বা ঋণপত্রের অবহার। হ্যাঁ, এই জাতীয় ব্যয়গুলোই হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি। তাহলে প্রথমে আমরা এই অঙ্কে দেখে কি কি আছে, আমরা শুরু থেকে একটু চেক করি অলিক সম্পদগুলো কি কি আছে। ভূমি ও দালান সম্পদ, যেহেতু ডেবিট পাশেই থাকবে, ভূমি ও দালান এটা স্পর্শনীয় স্থায়ী সম্পদ, এটা অলিক সম্পদ না। তারপরে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা হচ্ছে রক্ষিত আয়ের আইটেম, আয়কর, রক্ষিত আয়ের আইটেম। সাধারণ সঞ্চিতি ক্রেডিট দেখবো না। এই যে ঋণপত্রের অবহার 10,000 টাকা, এই ঋণপত্রের অবহারটা হচ্ছে আমাদের অলিক সম্পদ। এটা কি একটু বুঝাচ্ছি, আগে আমি লিখি। আমি প্রথমে লিখবো 2 নং প্রশ্নের সমাধান। ক, অলিক সম্পদের পরিমাণ নির্ণয়। তুমি ইচ্ছা করে এটা ছকে লিখতে পারো যে বিবরণ টাকা, ছক না করলেও হবে, ছক করলে হবে। আমি ছকটা করলাম না, আমি প্রথমে লিখবো ঋণপত্রের অবহার। ঋণপত্রের অবহার আমরা দেখতেছি কত টাকা আছে, 10,000 টাকা আছে। এটা একটু আমি তোমাকে বুঝাবো এক্স্যাক্টলি এটা কি। আমরা আমাদের প্রশ্নে দেখতেছি একটা ঋণপত্র আছে, একটু বেসিকটা আসলে জানা খুব জরুরি। আমরা ঋণপত্রে দেখতেছি 80,000 টাকা। এই 80,000 টাকা মানে কি বুঝাচ্ছে? যে এই 80,000 টাকা মানে বুঝাচ্ছে যে এটা দীর্ঘমেয়াদী দায়। এই প্রতিষ্ঠান কারো নিকট 80,000 টাকা ঋণী আছে। এই ঋণপত্রটা কিভাবে সৃষ্টি হয়েছে? ঋণপত্র এক্স্যাক্টলি কি? ঋণপত্র হচ্ছে একটা অঙ্গীকারনামা বা প্রতিজ্ঞাপত্র। তার মানে এই প্রতিষ্ঠানটা যেহেতু যৌথ মূলধনী কারবার, তাই তারা বন্ড ইস্যু করার মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারে। বন্ড ইস্যু মানে কি? একটা প্রতিজ্ঞাপত্র ইস্যু করবে, মানে বিক্রি করবে জনগণের নিকট। ধরো আমি একটা যৌথ মূলধনী কারবারের মালিক বা শেয়ার হোল্ডার বা তোমার যেই বলো না পরিচালক পর্ষদ। এখন আমার যৌথ মূলধনী কারবারে অর্থের প্রয়োজন। কারণ আমি আমার এলাকার যদি স্বনামধন্য ব্যক্তিকে বলি যে ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানে ইনভেস্ট করেন, ঋণ দেন, বললেই কিন্তু তারা ইনভেস্ট করবে না। আমাকে কি করতে হবে? একটা প্রতিজ্ঞাপত্র বিক্রি করতে হবে। অর্থাৎ ওই স্বনামধন্য ব্যক্তি যে আমার প্রতিষ্ঠানে ঋণ দিবে কিসের উপর বেস করে, তাকে আমাকে একটা পেপার দিতে হবে যে আমি আপনার কাছে এত টাকা নিলাম, এতদিন পর আমি দিতে বাধ্য থাকিব, এবং ওই টাকার উপর প্রতি বছর বার্ষিক এত % সুদ দিব। এটাকেই বলা হয় ঋণপত্র, অর্থাৎ প্রতিজ্ঞাপত্র। তবে আমি প্রতিজ্ঞাপত্র দেওয়ার মাধ্যমে আমি ঋণ নিছি। এই প্রতিজ্ঞাপত্রের ফেস ভ্যালু অর্থাৎ লিখিত মূল্য, এই লিখিত মূল্যটাই কিন্তু আমার রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকে। তাহলে প্রতিজ্ঞাপত্রের ফেস ভ্যালু বা লিখিত মূল্য 80,000 টাকা। তাহলে আমি 80,000 পেপার কাউকে দিছি, সে আমাকে এখন কত টাকা দিছে বা কত টাকা দিতে পারে, এটা অপশন 3 রকম হতে পারে। 80,000 টাকার বিপরীতে 80,000-এর সমান দিতে পারে, 80,000-এর কম দিতে পারে, 80,000-এর বেশি দিতে পারে। মানে আমার অপশন 3 রকম। এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। 80,000-এর সমান দিতে পারে, 80,000-এর কম দিতে পারে, 80,000-এর বেশি দিতে পারে।
আমি যখন ফেস ভ্যালু অর্থাৎ লিখিত মূল্যর সমান যদি টাকা পাই তখন এটাকে বলা হয় সমহারের ঋণপত্র বিক্রি বা সমহারের ঋণপত্র ইস্যু। তখন অধিহারও নাই, অবহারও নাই। আমি যদি 80 লক্ষ টাকার পেপার দিয়ে আমি বেশি টাকা পাই তখন এটাকে বলে অধিহারে ঋণপত্র বিক্রি। তখন আমাকে এটা লিখবো, আমাদের প্রশ্ন লেখা থাকবে ঋণপত্রের অধিহার। তখন এটাকে আমি বলবো 5,000 টাকা অতিরিক্ত পেলাম, এটা মূলধনী লাভ। ঠিক তেমনি আমি 80,000 টাকার প্রতিজ্ঞাপত্র বিক্রি করে বা দিয়ে আমি যদি 70,000 টাকা পাই, আমি এটাকে বলবো তোমার অবহারের ঋণপত্র ইস্যু। এখানে কিন্তু বিষয়টা এখানে এটাই ঘটছে যে আমি 80,000 টাকার ঋণপত্র বা প্রতিজ্ঞাপত্র পেপারটা ইস্যু করছি, দিছি, ডকুমেন্টটা দিছি, কিন্তু যাকে আমি দিচ্ছি সে তার এগেইনস্টে আমাকে কিন্তু 70,000 টাকা দিচ্ছে। কিভাবে বুঝলাম? এই ঋণপত্রের অবহার। তাহলে আমি পেপার দিছি 80,000 টাকা, পেপার দিছি 80,000 টাকা, যার কাছে আমি পেপার দিছি 80,000 টাকা, অর্থাৎ যার কাছে বিক্রি করছি আমি ঋণপত্র, সে আমাকে টাকা দিচ্ছে 70,000 টাকা। তার মানে আমি এই পেপারটা বিক্রি করতে আমার ক্ষতি হয়েছে 10,000 টাকা। কেন ক্ষতি হয়েছে? ধরো বাজারে আমার এই পেপার কেউ কিনতে চাচ্ছে না, তার মানে আমার প্রতিষ্ঠানের ঋণপত্রের সুনাম নেই, তার মানে আমি বিক্রি করতে পারতেছি না, তখন তো আমাকে কম মূল্যে ছেড়ে দিতে হবে। তাই তো আমি 80,000 টাকা কাগজ দিয়ে মানুষের কাছে কত টাকা নিছি? 70,000 টাকা নিছি। তাহলে আমার এখানে মূলধনী ক্ষতি কত? 10,000 টাকা। এই মূলধনী ক্ষতিকেই আমরা বলি ঋণপত্রের অবহার। মানে এই যে 10,000 টাকা যে ক্ষতি হলো, আমাদের অ্যাকাউন্টিং মানে তো দুতরফা দাখিলা পদ্ধতি। তুমি যখন জাবেদা করবা, তুমি ঋণপত্রটা যে ইস্যু করলো, এখন নগদ টাকা পাও বা ব্যাংকের মাধ্যমে টাকা পাও, তুমি আগে জাবেদা কি করবা? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডট ডট ডেবিট। ধরো 70,000 টাকা পিছনে 70,000 টাকা লিখলা। কিন্তু যখন তুমি ঋণপত্র ক্রেডিট করবা, তখন তুমি ঋণপত্র ক্রেডিট করবা কিন্তু 80,000 টাকা, কারণ দায়ের সৃষ্টি তো 80,000 টাকা হয়েছে। কারণ তুমি পেপার দিচ্ছ কত টাকা? 80,000 টাকা। ধরো 10 বছর পর তোমাকে তো 80,000 টাকায় শোধ করতে হবে, যতই সে 70,000 টাকা দেখ। এখন দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী তোমাকে কি করতে হবে? ডেবিট এবং ক্রেডিট সমান করতে হবে। তাহলে এখন ডেবিট তো লিখছো 70,000, ক্রেডিট লিখছো কত? 80,000। তোমার এখানে ক্ষতি, মূলধনী ক্ষতি কত? 10,000। এটাকেই তুমি লিখবা ঋণপত্রের অবহার হিসাবে। এই যে মূলধনী ক্ষতিতে 10,000 টাকা হলো, এটা তুমি চলতি বছরে মুনাফার বিপক্ষে চার্জ করবা না, না করে এটাকে তুমি অলিক সম্পদ দেখাবা, তারপরে ধীরে ধীরে এটাকে সমন্বয় সাধন করবা। দিন শেষে এটা কিন্তু ব্যয়ের বিপক্ষে চার্জ হবে, কিন্তু একবারে ধাম করে আমি ব্যয়ের বিপক্ষে চার্জ না করে আমি ধীরে ধীরে এটাকে অবলোকন করব। তাই ঋণপত্রের অবহার পরবর্তীতে আমরা চলতি বছরের বিপরীতে আমরা অবলোকন করব, ব্যয়ের বিপরীতে। ওকে, এই জন্য এটাকে আমরা বলতেছি অলিক সম্পদ। আপাতত এটা আমাদের অলিক সম্পদ মানে সম্পদ হিসেবে প্রদর্শন করতেছি, কিন্তু এটা কোনো বাস্তব অস্তিত্ব নেই। আমি একটু তোমাকে বেসিকটা বুঝলাম, এই জন্য একটু টাইম নিলাম। মনে হয় না ইনশাআল্লাহ আর বেসিক নিয়ে এখানে তোমাদের গন্ডগোল আছে। তাহলে আমি দেখলাম ঋণপত্রের অবহার 10,000 টাকা। এখন এরপরে আমরা দেখতেছি আমাদের প্রশ্নে কি আছে। ঋণপত্রের অবহারের পর প্রাথমিক খরচ, আমরা লিখবো প্রাথমিক খরচ। এটা কিন্তু আবার ওই রকম সম্পদ না, প্রাথমিক খরচ, এটা আমি বুঝাচ্ছি। প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ বলতে আমরা যখন একটা যৌথ মূলধনী কারবার শুরু করতে যাই, যৌথ মূলধনী কারবার শুরু করার আগে আমাকে বিভিন্ন পেপারস অনলাইন থেকে ডাউনলোড করে তোমার গভর্নমেন্টকে প্রেরণ করতে হয়। যেমন আমাকে আবেদন ফর্ম গভর্নমেন্টকে দিতে হয় যে আমি এই প্রতিষ্ঠানের নাম কি, অর্থাৎ এভরিথিং আমাকে কিন্তু শুরুতে করতে হয়। প্রতিষ্ঠান শুরু হওয়ার সময় আমরা যে যে টাকাগুলো ব্যয় করি এটাকে বলা হয় প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ মানে কি? প্রতিষ্ঠান শুরু হওয়ার সময় যে খরচটা হয়। এটা আরো অনেক ডিটেল কথা আছে, আমি যেতে চাচ্ছি না। এটা প্রাথমিক খরচ। আর আমি এই খরচটা যদি না করতাম, আমার প্রতিষ্ঠানটাকে এস্টাবলিশ হতো না। যেহেতু এই খরচটা অপৌনঃপুনিক, তার মানে আমি শুরু করার সময় একবার করছি, তাই এটাকে আমি আর চলতি বছরে একদম ব্যয় দেখাবো না, কারণ আমরা তো চলতি বছরে আয়ে নাই, আমি ব্যয় দেখাবো কিভাবে? তাই এটাকে আমরা শুরুতে অলিক সম্পদ হিসেবে দেখাবো। আসলে এইটাকে ইউটিলাইজ করে আমি ব্যবসা করতে পারবো, কিন্তু এটা এমার্জেন্সি ইম্পর্টেন্ট সম্পদ, এটা না করলে আমার কারবারটা শুরুই হইতো না। এটা থেকে পরিত্রাণ বা উপায় নেই, বা এটাকে স্কিপ করার উপায় নেই যে আমি প্রাথমিক খরচ করবো না, কারবার এস্টাবলিশ করবো বা শুরু করবো, পাবা না, তোমাকে করতেই হবে। কিন্তু এই যে তুমি 50,000 টাকা খরচ করলা, তুমি প্রথম বছরে কি পুরোটাই আয়ের বিপক্ষে চার্জ করবা? কখনোই করবা না। না করে কি করবা? তুমি এটাকে সম্পদ হিসেবে ট্রিট করবা, তার মানে এটা অলিক সম্পদ হিসেবে ট্রিট করবা। পরবর্তীতে এটাকে ধীরে ধীরে আয়ের বিপক্ষে চার্জ করে অবলোকন করার মাধ্যমে বিনিশ করে দিবা। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রাথমিক খরচ 35,000 টাকা, যেটা আসলে বাস্তব কোনো অস্তিত্ব নাই। তাহলে আমাদের অলিক সম্পদ মানে বাস্তব অস্তিত্ববিহীন সম্পদ। আর এটা যোগফল কত? 45,000 টাকা। একটু সময় নিয়ে নিলাম, এটাই হচ্ছে আমাদের অলিক সম্পদের পরিমাণ। ওকে, আমাদের ক হয়ে গেল। এখন আমরা খ করবো। ক্ষয় কি বলছে? রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করবো। এখন রক্ষিত আয় বিবরণী আমরা কেন প্রস্তুত করি? রক্ষিত আয় বিবরণী এই জন্য প্রস্তুত করি যে আমাদের প্রতি বছর যত টাকা নির্লাভ হয়, নির্লাভের যে টাকাটা আছে এই টাকাটা আমরা তিনটা ভাবে বন্টন করি। তিন ভাবে নির্লাভের টাকাটাকে
একটা টাকাটাকে আমরা সংরক্ষিত আয় বিবরণীতে স্থানান্তর করি, আরেকটা টাকা আমরা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ আকারে প্রদান করি, এবং আরেকটা টাকা আমরা ভবিষ্যৎ ব্যবস্থা রাখি। এই যে কাজগুলো আমরা করি, নিট ল্যাবের টাকা কে, এটাকে আমরা সংরক্ষিত আয় বিবরণীতে দেখাই। ওকে, তাই চলো আমরা সংরক্ষিত আয় বিবরণীতে কি কি করবো এটা আমরা দেখি। সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার সময় আমরা প্রথমেই আমাদের প্রারম্ভিক যে সংরক্ষিত আয়ের জের আছে এটা নিব। এই প্রারম্ভিক সংরক্ষিত আয় যেটা এই ৬২,০০০ টাকা যে আমি পেলাম, এটা কিভাবে তৈরি হয়েছে? এই যে বললাম আমি, প্রতি বছর আমরা যে টাকাটা লাভ করি, লাভের একটা অংশ আমরা জমা রাখি আমার প্রতিষ্ঠানে, তারপরে জমা রাখার পর আরেকটা অংশ প্রতিষ্ঠানের যে সাধারণ শেয়ার হোল্ডার আছে তাদেরকে লভ্যাংশ আকারে প্রদান করি, এবং আরেকটা অংশ আমরা ভবিষ্যৎ ব্যবস্থার জন্য রাখি। এখন আমাদের যে প্রারম্ভিক সংরক্ষিত আয় যে ৬২,০০০ টাকা আছে, এটা প্রতি বছর লাভের টাকা দ্বারা তৈরিকৃত। আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব, আগে আমি এই টাকাটা নিব, তাই আমি খাতায় লিখব খ, আগে লিখবো প্রতিষ্ঠানের নাম, সংরক্ষিত আয় বিবরণী, তারপরে তুমি লিখবে ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, তারিখ সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা লিখে নিবা। প্রথমে লিখবো প্রারম্ভিক সংরক্ষিত আয়। আমরা যদি দেখি প্রারম্ভিক সংরক্ষিত আয় ৬২,০০০ টাকা আমি দ্বিতীয় ঘরে দিব, দিলে ৬২,০০০ টাকা। এখন এই অঙ্কে একটা যে লক্ষ্য করো, তোমার রেওয়া মিলে এই যে সংরক্ষিত আয়ের যে ৬২,০০০ টাকা আছে, তার নিচে বিশদ আয় বিবরণী ব্র্যাকেট নিট ল্যাব ১,২৫,০০০ টাকা আছে। তার মানে ২০২২ সালের ডিসেম্বর ৩১ তারিখে এই প্রতিষ্ঠান আয় বিবরণী প্রস্তুত করছে। আয় বিবরণী প্রস্তুত করে নিট ল্যাব ১,২৫,০০০ টাকা পাইছে, যেটা বিশদ আয় বিবরণী নামে রেওয়া মিলে আছে। এই যে বিশদ আয় বিবরণী ১,২৫,০০০ টাকা আছে, আবার সমন্বয়ে একটু ঝামেলা আছে। ঝামেলা তোমাকে একটু বলি আমি, ঝামেলা কি আছে দেখো। ঝামেলা হচ্ছে আমার ৪ নম্বর সমন্বয়ে আয়কর সঞ্চিতি বাবদ ৮,০০০ টাকা সংস্থাপন করতে হবে, এটা বলছে যে সংস্থান করতে হবে। তার মানে চলতি বছরে আমাদের নিট ল্যাব ১,২৫,০০০ টাকা আছে, এই ১,২৫,০০০ টাকা থেকে আমার ৮,০০০ টাকা সরিয়ে রাখতে হবে, যে আগামী বছর আমি আয়কর দিব এই জন্য। তার মানে এটা আমার ভবিষ্যৎ ব্যবস্থা। তার মানে আমার ১,২৫,০০০ টাকা থেকে আয়কর বাবদ বরাদ্দ রাখতে হবে ৮,০০০ টাকা। যেহেতু আয়কর বাবদ ৮,০০০ টাকা সংস্থান করতে হবে সমন্বয়ে বলা আছে, তার মানে এই ১,২৫,০০০ টাকা থেকে সেটা বাদ দেওয়া নাই সমন্বয় থাকার কারণে। কারণ সমন্বয় মানে তো নর্মালি রেওয়া মিলে হিসাবভুক্তকরণে বাদ গেছে, তাই আমরা লিখবো বিশদ আয় বিবরণী কর পূর্ব নিট ল্যাব। আসলে এটা কিন্তু আমাদের কর পূর্ব নিট ল্যাব, আমি আগেই লিখে রাখছি বিশদ আয় বিবরণী ব্র্যাকেটে কর পূর্ব নিট ল্যাব। কত টাকা? ১,২৫,০০০ টাকা। আমি লিখলাম ১,২৫,০০০ টাকা। এই ১,২৫,০০০ টাকা থেকে আমরা এখন কি করব? নতুন আয়কর সঞ্চিতি বাদ দেবো। এটা কিন্তু আসলে বরাদ্দ, বরাদ্দ, যেটাকে আমরা বলি ভবিষ্যৎ ব্যবস্থা। কত টাকা রাখতেছি? ৮,০০০ টাকা। যে আমি আগামী বছর ৮,০০০ টাকা রাখলাম, আয়কর দিব। মানে আগামী বছর ৮,০০০ টাকা আয়কর দিলে এমন না, বেশিও দিতে পারি, কমও দিতে পারি, সেটা পরের হিসাব। তাহলে আমি যদি বাদ দেই, বিয়োগ করলে এখন আমি কত টাকা পাবো? আমি পাবো ১,৭০,০০০ টাকা। এই যে ১,৭০,০০০ টাকা আমি পাবো, এই ১,৭০,০০০ টাকা কি নামে আমরা জানি? এই যে কর বাদ নিট ল্যাব, এই নামটাও আমি লিখে দিছি। তার মানে এই দুইটা থেকে আমরা কিন্তু এটা পেলাম, কর বাদ নিট ল্যাব। এটাকে ঠিক করে নিলাম আমরা। ওকে, এখন আমরা যোগ করব। তার মানে আমাদের এই বছরে কর বাদ দেওয়ার পর যে নিট ল্যাবটা আছে, এই টাকাটা আগে আমি আমার প্রারম্ভিক রক্ষিত আয়ের সাথে যোগ করব, দেন আমরা সরকারকে আয়কর দেব, তারপরে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিব, সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করব, এবং আমরা ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করব এই দুটো টাকা থেকে। এটাই হচ্ছে আসলে সংরক্ষিত আয়ের মূল উদ্দেশ্য। তাহলে এখন আমি যোগ করি ৬২,০০০ যোগ ১,৭০,০০০, আমি পাচ্ছি ১,৮৯,০০০ টাকা। এখন এখান থেকে আমরা লিখবো বাদ শিরোনাম, লিখবো বাদ। বাদ শিরোনামে আমরা ৪টা জিনিস আনবো। আমি এটা শর্টকাট তোমাদের বুঝাইছি, 4টা জিনিস আনবো। রেওয়া মিলের ডেবিট দিক থেকে আয়কর, রেওয়া মিলের ডেবিট দিক থেকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা লভ্যাংশ প্রদান, সমন্বয় থেকে প্রস্তাবিত লভ্যাংশ, সমন্বয় থেকে ভবিষ্যৎ ব্যবস্থা। ওকে, এখন আমরা দেখি প্রথমে রেওয়া মিল। একটু রেওয়া মিলে দেখবো। এই দেখো, রেওয়া মিলে আয়কর আছে, আর রেওয়া মিলে আয়কর এবং পুরাতন আয়কর সঞ্চিতি থাকে। আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি বিয়োগ করতে হয়। তাহলে রেওয়া মিলে আয়কর কত? ৮,০০০। লিখবো আমি আয়কর, আয়কর লিখবো প্রথম ঘরে ৮,০০০। এখন গত বছরে এটা নতুন ছিল ৩,০০০ টাকা, অর্থাৎ গত বছর আমি বরাদ্দ রাখছিলাম, এই বছরে আমি আয়কর দিব ৩,০০০। কিন্তু বাস্তবে কি দেখা গেছে? গত বছর কিন্তু তুমি নিট ল্যাব থেকে ৩,০০০ টাকা আয়কর নামে বাদ দিছো, কিন্তু এই বছরে এই ৩,০০০ টাকা কি আয়কর দিছো? তুমি এই বছরকে ৮,০০০ টাকা আয়কর দিছো। ৮,০০০ টাকার মধ্যে তোমার বরাদ্দ কত ছিল? পুরাতন নামে ৩,০০০। তাহলে ওই ৩,০০০ বাদ দিলে তুমি এখান থেকে আয়কর নতুন করে দিচ্ছ কত? ৫,০০০। কারণ এই টাকা তো তোমার প্রতিষ্ঠানে রয়ে গেছে পুরাতন আয়কর নামে। তাহলে তুমি এখান থেকে আয়কর দিবা কত?
তাহলে তুমি 8,000 টাকা থেকে এই 3,000 টাকা যদি আগে থেকেই আছে 3,000 টাকা সরিয়ে ফেলো, তাহলে এইখান থেকে তুমি দিবে 5,000। এই জন্য তো পুরাতনটা আমরা বিয়োগ করি, দেখবো মাইনাস পুরাতন আয়কর সঞ্চিতি 3,000 টাকা। তাহলে আমি এই বছর আয়কর দিচ্ছি কত টাকা, এটা আসলে আমাকে ইনার কলামে দেখাতে হবে। এইখানে দেবো আমি 8,000, এখানে দেবো আমি 3,000। তাহলে প্রথম ঘরে আমি লিখবো 5,000। এই বছরে আমি কিন্তু এইখান থেকে বিয়োগ করতেছি 5,000 টাকা, এখন বরাদ্দ 3,000 টাকা ছিল, এই জন্য পুরাতনটা আমরা বিয়োগ করি। ওকে, আমাদের আয়কর ডান। এরপরে আমরা দেখবো লভ্যাংশ প্রদান বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে আমরা চলতি বছরের মাঝামাঝি সময় যে লভ্যাংশটা সাধারণ শেয়ার হোল্ডারকে প্রদান করছি, এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, আমি লিখবো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। ওকে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ শর্টকাটে আমি লিখলাম। ওকে, তাহলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আমরা কত লিখবো, আমরা লিখবো 40,000 টাকা, লিখলাম 40,000 টাকা। ওকে, এরপরে আমরা দেখব সমন্বয়। এখানে রেওয়ামিল থেকে দুটো নেওয়া শেষ, আয়কর এবং অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এবার সমন্বয়ে যাবো আমরা। সমন্বয়ে গিয়ে আমরা 1 নম্বর সমানে কাজ করবো না, শেয়ার অধিহারের অর্ধাংশ শূন্যের সাথে সমন্বয় করবো, অবলম্বন করতে হবে করবো না। 2 নম্বর সমানে কাজ করবো, শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এটাকে আমরা বলি প্রস্তাবিত বা ঘোষণাকৃত লভ্যাংশ। প্রস্তাবিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ আমরা কত দেখতেছি, শেয়ার মূলধনের আমাদের 5%। শেয়ার মূলধন বলতে বিলিখিত মূলধনের, যেটা রেওয়া মিলে আছে। রেওয়া মিলে কিন্তু বিলিখিত মূলধন থাকে। এই জিনিস দেখো তুমি, শেয়ার মূলধন কোথায় আছে, রেওয়া মিলে শেয়ার মূলধন আমি দেখতেছি কোথায়, এই যে নিচে শেয়ার মূলধন আমাদের আছে 1 লক্ষ শেয়ার, কত টাকা, 10 লক্ষ টাকা। দেখছো বিষয়টা? তাহলে আমি লিখবো ব্র্যাকেটে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার আমি কত পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতেছি, 5 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার 5%, 10 লক্ষ টাকার 5% টাকা, তাহলে 10 লক্ষ টাকার 5% হবে তোমার 50,000 টাকা। ওকে, এই 50,000 টাকা এই বছর আমাদের প্রস্তাবিত লভ্যাংশ। তাহলে আমাদের 3 নম্বর আইটেম হয়ে গেল, আয়কর হইলো, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হইলো, প্রস্তাবিত লভ্যাংশ হইলো। এরপরে আমি আনবো ভবিষ্যৎ ব্যবস্থা। এখন ভবিষ্যৎ ব্যবস্থাগুলো একটু দেখি আমরা। 2 নম্বর সমানে হলো, 3 নম্বর সমানে আসবে সাধারণ সঞ্চিত তহবিলে 80,000 টাকায় উন্নীত করতে হবে। তাহলে সাধারণ সঞ্চিত তহবিলে 80,000 টাকা উন্নীত করতে হবে। একটু লক্ষ্য করো সাধারণ সঞ্চিত তহবিল কত আছে, তুমি দেখবা, এই দেখো সাধারণ সঞ্চিত তহবিল আছে 70,000 টাকা। তাহলে সাধারণ সঞ্চিত তহবিল আগে থেকে 70,000 টাকা আছে, সেটাকে 80,000 টাকায় উন্নীত করতে হবে। তাহলে নতুন স্থানান্তর করার পর সেটা দাঁড়াবে 80,000 টাকা। তাহলে নতুন সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর করবো কত, 10,000 টাকা। তুমি লিখবা নতুন সাধারণ সঞ্চিত তহবিল, বা নতুন, আমি শর্টকাটে সঞ্চিতি দিচ্ছি, হ্যাঁ, বা নতুন সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর। তাহলে 80,000 টাকা আগে ছিল 70,000 টাকা, তো তুমি নতুন করে স্থানান্তর করতেছো কত টাকা, 10,000 টাকা। এটা তোমার ভবিষ্যৎ ব্যবস্থা। এরপরে ভবিষ্যৎ ব্যবস্থা আয়কর বাবদ হবে না, হ্যাঁ। তারপরে কি হবে দেখি আমরা, এই যে সমান নাম্বার 5, কর্মচারী কল্যাণ তহবিল 15,000 টাকা স্থানান্তর করতে হবে। তাহলে আমি লিখবো কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল কত টাকা স্থানান্তর করতে বলছে, 15,000 টাকা। এখানে আর কোনো কিছু নেই, আমাদের ভবিষ্যৎ ব্যবস্থা কিন্তু আমি দুটা পেলাম, এইটা নতুন সঞ্চিত তহবিল স্থানান্তর আর কল্যাণ তহবিল। ওকে, এখন আমি এগুলোকে যোগ করব। যদি যোগ করি, যোগ করলেই আমরা এক্স্যাক্টলি পেয়ে যাবো আমাদের ফলাফলটা। তাহলে 5,000 টাকা যোগ 40,000 টাকা যোগ 50,000 টাকা যোগ 10,000 টাকা যোগ 15,000 টাকা, আমি পাচ্ছি 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা আসলে আমি এখান থেকে কিন্তু বন্টন করতেছি। এই যে বললাম আমি 3টা পক্ষকে বন্টন করব আমার জমাকৃত টাকা থেকে। তাহলে আমাদের এই বছরে মোট জমাকৃত টাকা কত, 1,79,000 টাকা। এখান থেকে আমি মোট বন্টন করলাম কত, 1,20,000 টাকা। কি কি ভাবে বন্টন করলাম, আমরা গভর্নমেন্টকে আয়কর দিলাম 5,000 টাকা, আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিলাম সাধারণ শেয়ার হোল্ডারদেরকে 40,000 টাকা, আমরা আগামী বছর লভ্যাংশ প্রদান করব এই মর্মে আমরা প্রস্তাবিত লভ্যাংশ রাখলাম 50,000 টাকা। চলতি বছরের লভ্যাংশটা কিন্তু আমরা পরবর্তী বছরে পে করি 50,000 টাকা। আমরা আবার সঞ্চিত তহবিল, অর্থাৎ আমরা ভবিষ্যৎ ব্যবস্থা গ্রহণ করছি দুইটা, একটা সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করছি 10,000 টাকা, আর একটা কল্যাণ তহবিলে স্থানান্তর করছি 15,000 টাকা। এইগুলো সব কিন্তু বরাদ্দ কোথা থেকে, এই 1,79,000 টাকা থেকে। তাহলে এখন দিন শেষে আমাদের এই সংরক্ষিত আয় বিবরণীতে কত টাকা জমা থেকে গেছে, এখন আমরা মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে -1,7,9 অর্থাৎ 1,79,000 টাকা। আমার আর টাকা রয়ে গেছে এখন 59,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সমাপনী রক্ষিত আয়ের উদ্বৃত্ত। এটা একটু আমি টুকে রাখি। এই 59,000 টাকাটা হচ্ছে, 59,000 টাকাটাই হচ্ছে আমাদের আসলে কোম্পানির মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। আমাদের খ হয়ে গেল। এখন আমরা গ করব। গয় কি বলছে, আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাকে আর্থিক অবস্থার বিবরণীতে
আমাকে শেয়ার মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। আমরা আর্থিক অবস্থার বিবরণী কেন প্রস্তুত করি? আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি একটা নির্দিষ্ট হিসাবকালের শেষের দিনে কারবারে মোট কত টাকার সম্পদ আছে, কত টাকার দায় আছে এবং কত টাকার মালিকানা সত্ত্ব আছে এটা নির্ণয়ের জন্য। যেহেতু এটা যৌথ মূলধনী কারবার, তাই আমরা বলতে পারি আমাদের যে হিসাব সমীকরণ, মৌলিক হিসাব সমীকরণ, আমরা এ সমান এল প্লাস এসি, এ মানে কারবারে মোট সম্পদ, এল মানে মোট দায়, এসি মানে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। তার মানে একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে এবং কত টাকার দায় এবং মালিকানা সত্ত্ব আছে শেয়ার হোল্ডারদের, এটা নির্ণয়ের জন্য আমরা আসলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো, আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে লিখবো আংশিক, তারপরে লিখবো 2022 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। এখানে আমরা কি করতেছি? আমাদের রাইট সাইড, এই যে রাইট সাইড, এই রাইট সাইডের এলিমেন্টটা কিন্তু শুধু নির্ণয় করতেছি, আমরা কিন্তু লেফট সাইড না, আমরা শুধু রাইট সাইড বের করবো, অর্থাৎ এল প্লাস এসি। এই লক্ষ্যে আমরা এখানে কাজটা করবো। তাহলে এখানে রাইট সাইডে আমাদের কয়টা পার্ট আছে? দুইটা, একটা হচ্ছে লাইবিলিটিস, একটা হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। এখন আমরা এটা নির্ণয়ের লক্ষ্যে আমরা প্রথমে লিখবো শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। আমি বইয়ের মতো না করে আমরা দুইটা পার্টে বিভক্ত করবো, একটা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব আর একটা হচ্ছে দায়। আর শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের মধ্যে কি কি পড়ে? শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে মূলধন, অর্থাৎ শেয়ার মূলধন। আমরা প্রথমে লিখবো শেয়ার মূলধন। আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে শেয়ার মূলধন 1 লক্ষ শেয়ার মূল্য হচ্ছে তোমার 10 লক্ষ টাকা, লিখবো শেয়ার মূলধন। এই রেওয়া মিলে যে শেয়ার মূলধন থাকে, এই শেয়ার মূলধনটা কি আসলে? এই শেয়ার মূলধনটা হচ্ছে আমাদের আদায়কৃত মূলধন। ওকে, এটা কিন্তু আমাদের অনুমোদিত মূলধন না, অনুমোদিত ইস্যুকৃত মূলধন, এটা আদায়কৃত মূলধন। আমি যদি এই প্রতিষ্ঠানে যাই, তাহলে আদায়কৃত মূলধন আমরা দেখতেছি আমাদের কিন্তু আছে 10 লক্ষ টাকা। ওকে, সরি 20 লক্ষ টাকা। আমাদের কিন্তু 20 লক্ষ টাকা আছে আদায় তোমার অনুমোদিত মূলধন। এই 20 লক্ষ যে টাকা আমার তোমার অনুমোদিত মূলধন আছে, তার মধ্যে আদায়কৃত মূলধন এই প্রতিষ্ঠানের রেওয়া মিলে আছে 10 লক্ষ টাকা। ওকে, এই শেয়ার মূলধন নামে, তাই আমরা লিখলাম শেয়ার মূলধন। লিখবো একদম প্রথম ঘরে আমরা লিখবো 10 লক্ষ টাকা। ওকে, আমার কাজ হয়ে গেল। এরপরে আমরা আসবো তোমার অন্যান্য যে তোমার শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব আছে, এগুলো অন্যান্যর মধ্যে কি আছে? তোমার আদায়কৃত মূলধনের পর, অর্থাৎ শেয়ার মূলধনের পর আছে আমাদের সাধারণ সঞ্চিত তহবিল। দেখবো সাধারণ সঞ্চিত তহবিল, সাধারণ সঞ্চিত তহবিল। সাধারণ সঞ্চিত তহবিল আমাদের প্রশ্নে কত আছে? আমাদের আছে 70,000 টাকা। এটা আমাকে বৃদ্ধি করে কত হাজার টাকায় রূপান্তর করতে বলছে? 80,000 টাকায়। তাই দেখবো যোগ নতুন, এটা কিন্তু আমার সংরক্ষিত আয়ের মধ্যে কাজ করছি 10,000 টাকা, এটা আমি এখানে নিয়ে আসলাম নতুন স্থানান্তর, এটা আমি টাকা পাবো 80,000 টাকা। এটাও কিন্তু আমাদের মালিকানা সত্ত্ব আইটেম। ওকে, এরপরে আমরা দেখতেছি কি আছে? এরপরে আমরা দেখতেছি শেয়ার অধিহার আছে, আমি লিখবো শেয়ার অধিহার। এখন এখানে একটু কাজ আছে। শেয়ার অধিহার, শেয়ার অধিহার মানে এটাকে আমাকে জানতে হবে। শেয়ার অধিহার মানে এটা আমাদের কিন্তু মূলধনী লাভ। আমরা যখন শেয়ার বিক্রি করছি, এখানে কিন্তু একটা শেয়ারের মূল্য ছিল 10 টাকা, এই যে প্রতি শেয়ারের মূল্য ছিল 10 টাকা। আমি যখন আমাদের এই প্রতিষ্ঠান শেয়ার গুলো বিক্রি করছি, ধরো একটা শেয়ারের আসল মূল্য ছিল 10 টাকা, সেটা বিক্রি করছি আমি 12 টাকা দরে। তো শেয়ার প্রতি আমি কয় টাকা লাভ করছি? 2 টাকা। এই যে শেয়ার প্রতি যে 2 টাকা এই প্রতিষ্ঠান লাভ করছে, এই লাভটা কাদের টাকা? শেয়ার হোল্ডারদের টাকা। এটা হচ্ছে শেয়ার অধিহার। এই শেয়ার অধিহার যেহেতু শেয়ার হোল্ডারদের টাকা, তাই তো এটা মালিকানা সত্ত্বের মধ্যে আসবে। তাহলে শেয়ার অধিহার আমাদের এই অঙ্কে কত টাকা আছে? শেয়ার অধিহার আছে আমাদের 64,000 টাকা। এটা আমি প্রথম করে লিখলাম। এই শেয়ার অধিহারের অর্ধাংশ দ্বারা আমি কি করতে বলছি? প্রতিষ্ঠান দেখতেছি আমরা কি করতে বলছে? শেয়ার অধিহারের অর্ধাংশ সুনামের সাথে সমন্বয় পূর্বক অবলোকন করতে হবে। তারপরে আমরা নরমালি সুনামের অবলোকন, এটা কিন্তু আয় বিবরণীতে আয়ের বিপক্ষে চার্জ করি। আয় বিবরণীতে আয়ের বিপক্ষে চার্জ করি কখন? যখন শুধু লেখা থাকে সুনাম অবলোকন করো এত অংশ। সুনামটা কিন্তু অস্পর্শনীয় সম্পদ, এটা কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়, অর্থাৎ এটাকে আমরা ধীরে ধীরে অবলোকন করি। যখন আমরা বলা থাকে প্রশ্নে সুনাম এত অংশ অবলম্বন করো, তখন আমরা আয় বিবরণীতে আয়ের বিপক্ষে চার্জ করি নরমালি। ওকে, কিন্তু যখন বলে যে শেয়ার অধিহারের টাকা দ্বারা সুনামকে অবলম্বন করো, তখন আমরা সুনামের অবলম্বনকে আর আয় বিবরণীতে চার্জ করি না, কারণ আমি অবলম্বনের টাকা আর ব্যয় হিসেবে ট্রিট করব না, আয়ের বিপক্ষে চার্জ করব না, কারণ এটা তো মেনশন করাই আছে যে সুনাম অবলম্বন হবে কি টাকা দ্বারা? মূলধনী লাভ দ্বারা। তারপরে একদিকে তোমার সুনাম কমবে, আরেক দিকে তোমার অধিহার কমবে, মানে দুইটাই কমবে। দেখছো বিষয়টা? তাহলে তুমি সুনামকে তো অবলম্বন করবা শেয়ার অধিহারের টাকা দ্বারা। শেয়ার অধিহারের কত দ্বারা তুমি সুনামকে অবলম্বন করবা? অর্ধাংশ দ্বারা। দেখো শেয়ার অধিহারের অর্ধাংশ সুনামের সাথে সমন্বয় পূর্বক অবলম্বন করো। তাহলে আমার অধিহারের যে 64,000 আছে, এর অর্ধেক সুনামের অবলম্বনে যাবে। তাহলে যখন তুমি স্থায়ী সম্পদ দেখবা সুনাম, সুনাম লেখার পর এর অর্ধাংশ বিয়োগ করবা, তার মানে
32,000 টাকা বিয়োগ করবা। যখন অধিহার লিখবা বিয়োগ করবা সুনাম, 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 অবলোকন, অবলোকন, অর্ধাংশ মানে 32,000 টাকা। এখনো অধিহারে কত টাকা আছে? আর 32,000 টাকা আছে। আবার যখন তুমি সুনাম লিখবা, সুনাম, সুনাম লিখবা, সুনাম কত টাকা ছিল আমাদের রেওয়ামিলে, সুনামটা যদি থাকতো যত টাকায় থাকুক না কোনো লিখে সেটাকে লিখতাম মাইনাস শেয়ার অধিহার, শেয়ার অধিহার। সুনাম থেকে শেয়ার অধিহার নামে বিয়োগ, আবার শেয়ার অধিহার সময় সুনাম থেকে বিয়োগ। এইভাবে আমাকে এই কাজটা করতে হবে। এটা ওকে আমাদের হয়ে গেল। ওকে, এরপরে আমাদের শেয়ার অধিহারের পর আমাদের আর দেখতে হবে আমাদের আসলে কোম্পানির মার্কেট সত্ত্ব হিসেবে কি আছে। লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে আসতো। তারপর আরেকটা আছে সমাপনী রক্ষিত আয়। আমি লিখবো সমাপনী রক্ষিত আয়। রক্ষিত আমি কিন্তু বের করে রাখছি তোমার 59,000, আমি লিখে ফেললাম 59,000। ওকে, এটা হয়ে গেল। আমাদের আর এখানে কিন্তু শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নেই। তাহলে আমি পেলাম 10 লক্ষ টাকা যোগ 80,000 টাকা যোগ 32,000 টাকা যোগ 59,000 টাকা। তাহলে আমরা পাচ্ছি 11,71,000 টাকা। ওকে, এই 11,71,000 টাকা হচ্ছে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব থেকে এসই। এখন আমরা লিখবো দায়। দায় আবার দুই প্রকার, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়। এখানে কি দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণপত্র কি আছে? হ্যাঁ আছে। আমরা লিখবো দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় লিখে আন্ডারলাইন করবো। দীর্ঘমেয়াদী দায় লিখে কত লিখবো? 10% ঋণ, 10% ঋণ। 10% ঋণ আমরা কত লিখতেছি? 31/12/2022 তারিখে 80,000 টাকা। 10% ঋণ আমরা লিখবো 80,000 টাকা। ওকে, নিয়ে গেলাম। এখন এরপর লিখবো চলতি দায়, চলতি, চলতি দায়। চলতি দায় লিখে আন্ডারলাইন করবো। চলতি দায়গুলো কি কি? আমরা জানি ব্যাংক জমাতিরিক্ত। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, না ও ভবিষ্যৎ ব্যবস্থা। এখানে এক্সট্রা একটা জিনিস আসে, ভবিষ্যৎ ব্যবস্থা। ওকে, চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা। আমি বেসিক ক্লাসে তোমাকে এই জিনিসগুলো সব ডিটেইল বুঝাইছি। এখন চলতি দায় আগে দেখবো। ব্যাংক জমাতিরিক্ত নাই, প্রদেয় বিল নাই, প্রদেয় হিসাব নাই, একটাও নাই। হ্যাঁ, বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় নাই। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করি, গুরুত্বপূর্ণ বিষয়। 10% ঋণ কবে নিছো? 31/12/2022, তার মানে বছরের শেষের দিন। বছরের শেষের দিন যেহেতু ঋণ নিছো, তাই তুমি এই বছরের ঋণের সুদ কাটবা না। কিন্তু যদি এটা এমন হইতো 1 জুলাই, 1 আগস্ট, 1 সেপ্টেম্বর, 1 নভেম্বর, 1 ডিসেম্বর, তুমি কিন্তু এখানে ঋণের সুদ বকেয়া পেতা। কারণ আমি 80,000-এর উপর 10% কাটতাম, যেহেতু আমাদের রেওয়ামিলে ঋণের সুদ পরিশোধ করি নাই। পার্সেন্ট কেটে যত মাসে রূপান্তরিত হবে সবগুলো বকেয়া আছে। তাহলে চলতি দায় হতো, যেহেতু নাই বাতিল, এটা বাতিল। ওকে, তাহলে বকেয়া ঋণের সুদ নাই, অগ্রিম আয় নাই, বাতিল। এখন তাহলে আমাদের যেহেতু চলতি দায়গুলো বাদ, এখন তাহলে কি আছে? হ্যাঁ আছে, এখানে আমাদের চলতি দায় হিসেবে আছে ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে আমাদের রেওয়ামিলে নাই কিছু, আমরা সমন্বয়ে দেখতেছি। সমন্বয়ে ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে আছে নতুন আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, নতুন আয়কর সঞ্চিতি। নতুন আয়কর সঞ্চিতি আছে 8,000 টাকা। তারপর আছে প্রস্তাবিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ বাইর করছে 50,000 টাকা। তাহলে নতুন আয়কর সঞ্চিতি 80,000 টাকা, প্রস্তাবিত লভ্যাংশ 50,000 টাকা। আরেকটা আছে কল্যাণ তহবিল, কল্যাণ তহবিল খুব গুরুত্বপূর্ণ, কল্যাণ তহবিল। ওকে, কল্যাণ তহবিল কত টাকা আছে? 15,000 টাকা। আর এগুলো যদি আমি যোগ করি আমি কত পাবো? এটা ছিল 8,000 টাকা, 8 আর 15 23, 73,000 টাকা পাবো। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, তোমার কিন্তু পুরো পার্টটাই শেষ। তুমি এটা পাইছো প্রথমে এসি, এটা পাইছো তুমি এল, হ্যাঁ এই দুইটা পাইছো এল, এই তিনটা যোগ করলে তুমি এখন পাবা মোট মালিকানা সত্ত্ব ও দায়। এখন যোগ করে দিই, 11,71,000 টাকা যোগ 80,000 টাকা যোগ 73,000 টাকা। আমরা যদি যোগ করি আমরা 13,24,000 টাকা। এই 13,24,000 টাকাই তোমার হচ্ছে মোট শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায়। খুব সহজে কিন্তু আমরা করে ফেললাম। আসলে অ্যাকাউন্টিং খুব কঠিন নয়, একটু সময় নিচ্ছি কেন, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমার ক্লাসগুলো একটু সময় সাপেক্ষ, কিন্তু তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ বেসিক সহ তোমরা ম্যাথগুলো ক্লিয়ার করতে পারবা ইনশাল্লাহ। তোমরা এক মালিকানা কারবারেও 20-এ 20 পাবা, যৌথ মূলধনী কারবারেও 20-এ 20 পারবা। তুমি 40 মার্ক ইনশাল্লাহ পাবা। আমি ইনশাল্লাহ পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে আছি। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।